বাজেট অধিবেশন মহামান্য রাজ্যপালের বক্তৃতা ছাড়াই শুরু হয়েছে, এটাও একটা অষ্টম আশ্চর্য। যেহেতু এখানে একজনের মাথা থেকে সব বেরোয় এবং ব্যক্তিকেন্দ্রিক সমস্ত কিছুই রাজ্যের পরিচালিত হয়, এই অভিনব ব্যবস্থার সাক্ষী পশ্চিমবঙ্গের সংসদীয় ব্যবস্থা এবং আমরা যারা বর্তমান বিধানসভার সদস্য বা সদস্যা আমরা দেখলাম বা থাকলাম। যাই হোক, আমাদের এটা নিয়ে আপনাদের সামনে বলা ছাড়া অন্য কিছু উপায় নেই। আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়কবৃন্দ প্রায় সকলেই, একজন দুজন ব্যক্তিগত কাজে আসেননি। আমরা আজকে সকালে আমাদের কক্ষে মিলিত হয়েছিলাম। আপনারা জানেন যে বিধানসভাতে নৌশাদ আলী কক্ষ রয়েছে, সেখানে এই ধরনের মিটিং বিগত দিনে হতো। আমাদেরকে বিধানসভার হল ব্যবহারের ক্ষেত্রেও শর্ত চাপিয়ে দেওয়া হয় বা দেওয়া হয় না, তাই আমরা বাধ্য হয়ে নিজেদের রুমে কেউ দাঁড়িয়ে কেউ বসে ওই ছোট্ট কক্ষের মধ্যে আমাদেরকে মিটিং করতে হয়। এটাও একটা পশ্চিমবঙ্গ বিধানসভায় নজির। আমরা এই বিধানসভার যে সংক্ষিপ্ততম অধিবেশন, সংক্ষিপ্ততম এই কারণে বলেছি যে গতকাল কোনো বিজনেস ছিল না। 8 তারিখে বাজেট পেশ হবে, শুধুমাত্র ওই একটা বিজনেস আছে এবং যে মূল বিষয় কোশ্চেন অ্যান্সার, কলিং অ্যাটেনশন, মেনশন, প্রাইভেট মেম্বার্স বিল, জনস্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় সদস্যদের তোলার কোনো সুযোগ নেই। এবং বিধানসভা আমরা যা শুনেছি 17 তারিখে শেষ হয়ে যাবে, মাঝে সরস্বতী পুজো আছে, ইত্যাদি আছে, অনেকদিনই বন্ধ থাকবে। তাই কর্তার ইচ্ছায় কর্ম, অর্থাৎ পশ্চিমবঙ্গের যিনি কোম্পানি চালাচ্ছেন, কোম্পানির মতো করে সব চালাচ্ছেন মমতা ব্যানার্জি, তার ইশারায় নির্দেশে এই ধরনের একটি সংকুচিত নিয়ন্ত্রিত সংসদীয় ব্যবস্থার সাক্ষী আপনারাও আছেন, আমরাও আছি। গত বিধানসভার অধিবেশনে, শীতকালীন অধিবেশনে পশ্চিমবঙ্গ বিধানসভায় ভিতরে এবং বাইরে অনেকগুলো নজির আপনারা দেখেছেন। বিরোধী দলনেতাকে দ্বিতীয়বারের জন্য সবার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সবার বাইরে রাজ্যের শাসক দল তার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কালো পোশাক পরে, থালা বাটি হাঁড়ি কলসি নিয়ে, হাতা খুন্তি নিয়ে, ভূত সেজে কালো পোশাক পরে চোরেরা এখানে ধর্ণা দিয়েছেন 3 দিন ধরে। শুরুটা ওনারাই করেছিলেন, মোদি চোর, অমিত শাহ চোর। তার পাল্টা উত্তর আমরা দিতে বাধ্য হয়েছি, আমরা শুরু করি। 29 তারিখে উনি ভেবেছিলেন আমরা সবাই 29 নভেম্বর ধর্মতলা বিজেপির সভাতে থাকবো, ব্যস্ত থাকবো, আর উনি এখানে ফাঁকা মাঠে গোল করবেন। সে গোল করতে আমরা দিইনি, উনাকে গোল খাইয়ে বাড়ি পাঠিয়েছি। তারপরে অনেক কাণ্ড ঘটেছে, মামলা হয়েছে বিজেপি এমএলএদের নামে হেয়ার স্ট্রিট থানায়। আমরা যে অভিযোগ করেছি মালতী রাভা রায়, শিখা চ্যাটার্জি, সেই অভিযোগ জিডি আকারে রয়ে গেছে। বিজেপি সরকারে তো আসবে, আজ নয় কাল, সেদিন ওই জিডি গুলো এফআইআর হবে, নতুন করে রিওপেন হবে। আর শাসক দলের লোকদের এফআইআর তড়িৎ গতিত করে আমাদের মনোজ টিগ্গা সহ, শঙ্কর ঘোষ সহ সবাইকে, মীর গোস্বামী সহ নোটিশ ইস্যু করে দেওয়া হয়েছে। আমরা হাইকোর্টে গেছি,
মহামান্য উচ্চ আদালতের প্রোটেকশনও আমরা পেয়েছি, আপনারা জানেন। এইটা আমি অতীতটা বললাম এই কারণে, নভেম্বরের কথা বা ডিসেম্বরের প্রথমের কথা। আমাদের তো নিয়ন্ত্রণ করতে পারেনি, সাংবাদিকদেরকে অগণতান্ত্রিক ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। আপনাদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হচ্ছে, আপনাদের ক্যামেরা এই ঘরের বাইরে বেরোনোর সুযোগ নেই। আমরা নাকি সাউন্ডিং, স্লোগান, ব্যানার, পোস্টার কিছুই করতে পারবো না, আমরা ওগুলো মানবো না। যা পারেন ওনারা করে নেন। আমরা আজকেও করেছি, আমরা সাউথ গেট পর্যন্ত বেরিয়ে এসেছি আপনাদের সহযোগিতা করার জন্য, যাতে আপনাদের মাধ্যমে এই রাজ্যের মানুষ দেখতে পায় যে যে কাজের জন্য তারা 2,28,00,000 লোক পদ্মফুলের এমএলএদের পাঠিয়েছে, দে আর ডুইং দিস ওয়ার্ক ভেরি সিনসিয়ার। আমরা দায়িত্ব নিয়ে সে কাজ করছি, এটা জনগণকে আমরা জানাতে চাই, তার মাধ্যম আপনারা। তাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের উপরে যে ধরনের অগণতান্ত্রিক ব্যবহার হচ্ছে তার নিন্দা জানাই, এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য বিজেপি পরিষদীয় দল অঙ্গীকারবদ্ধ, এই কমিটমেন্ট প্রমাণ করলাম। আজকে আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রথম দিন ক্যাগ রিপোর্টের উপরে অ্যাডজর্নমেন্ট মোশন। আপনারা জানেন যে ক্যাগ রিপোর্ট পশ্চিমবঙ্গ বিধানসভা, কেন সব বিধানসভায় পিএসসিতে ডিসকাশন হয়, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে রিপোর্ট অ্যাসেম্বলিতে সাবমিট করা হয়, সেখানে ক্যাগ রিপোর্টকেও প্লেস করতে হয়। ক্যাগ রিপোর্টে শুধু অ্যাডভান্সের কথা নয়, অনেকে অ্যাডভান্স বলছেন, শাসক দলের লোকেরা বলছে 2001 থেকে 12 আমরা কেন 11 কেন 10 বছরের অ্যাডজাস্টমেন্টের দায়িত্ব নেব। কিন্তু ক্যাগ রিপোর্টে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দিয়েছে, কয়েকশো ভুয়া অ্যাকাউন্টের তথ্য দিয়েছে, যে অ্যাকাউন্টের কোনো এক্সিস্টেন্স নেই। শুধু অ্যাডভান্স ঝুলে আছে তা নয়, অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট করার কথা বলে গেছে ক্যাগ রিপোর্টে, তা নয়। ক্যাগ রিপোর্টে ভুয়া অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে, ক্যাগ রিপোর্টে মানি ডাইভারশনের তথ্য দেওয়া হয়েছে, ক্যাগ রিপোর্টের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সিবিসির গাইডলাইনকে ভায়োলেশনের কথা বলা হয়েছে, মিস অ্যাপ্রোপ্রিয়েশন ফান্ড, ফ্রড, মানিটারি ডিফলকেশন, একেবারে স্কিমেটিক ফান্ডকে ডাইভারশন করে মিসেলেনিয়াস এক্সপেন্ডিচার, সব ধরনের চুরি, জোচ্চুরি, দুর্নীতি, ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে ক্যাগ রিপোর্টে আছে। তাই স্বাভাবিকভাবে অধ্যক্ষ এই ক্যাগ রিপোর্ট নিয়ে পড়তে দেবেন না, আমরা জানি।